আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফিরোজ আমিন। বাংলাদেশের প্রথম মেডিকেল কেস বেস যে অ্যাপ মেডিকেসে যে সমস্ত ডাক্তার এখানে সংযুক্ত হয়েছেন, আমাকে দেখছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আজকের এই প্রোগ্রামে আপনারা উপকৃত হবেন। আপনারা জানেন যে আমাদের দেশে আজকাল শর্ট স্টেচার নিয়ে আমাদের প্যারেন্টসরা অনেক সময় খুব উদ্বিগ্ন থাকেন, তাদের বাচ্চাদের গ্রোথ ঠিকমতো হচ্ছে না এবং সেই কারণে আসলে আমাদের যারা আমরা এন্ডোক্রাইনোলজিস্ট আছে তাদের কাছে ওনারা নিয়ে আসেন এবং আপনারা শুধু গ্রোথ হরমোন ছাড়াও আরও অনেক কারণে শর্ট স্টেজ ডেভেলপ করতে পারে, ম্যালনিউট্রিশন থেকে শুরু করে বিভিন্ন রকম সিনড্রোম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, প্যাডারলি সিনড্রোম, এই সিনড্রোমগুলি ছাড়াও। বাট আমরা মূলত আজকে ডিসকাশন এই শুধু গ্রোথ হরমোন নিয়ে থাকবো। আমরা জানি যে আমাদের যে অ্যান্টেরিয়র পিটুইটারি যে হরমোনটা আছে সেখান থেকে আমাদের গ্রোথ হরমোন রিলিজ হয় এবং তাকে কন্ট্রোল করে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। এবং গ্রোথ হরমোন কিছু অ্যানাবলিক এফেক্ট আছে, কিছু মেটাবলিক এফেক্ট আছে এবং তার যে অ্যানাবলিক যে এফেক্ট যেটা থাকে সেটা হচ্ছে যে IGF-1 রিলিজ হয় লিভার থেকে। সেই IGF-1 নিয়ে বিভিন্ন রকম আমাদের স্কেটেল বোন, আমাদের বোনসের উপর কাজ করে, লং বোনসের উপরে, সো দ্যাট আমরা গ্রোথ আমাদের লম্বা হতে থাকে। এবং গ্রোথ হরমোন ছাড়াও আমাদের আরও কিছু হরমোন আছে যেগুলি আসলে আমাদের গ্রোথের সাথে সরাসরি জড়িত, যেমন হচ্ছে থাইরয়েড হরমোন। এবং একটা সময় গিয়ে স্টেরয়েড হরমোনগুলি আমাদেরকে গ্রোথেও আমাদেরকে হেল্প করে। সে কারণে দেখা যায় যে সমস্ত পেশেন্টের সিভিয়ার হাইপোথাইরয়েডিজম থাকে তাদেরও কিন্তু আমাদের শর্ট স্ট্যাচার নিয়ে তারা ডেভেলপ করে। আমার যে সমস্ত পেশেন্টের হাইপোগোনাডিজম থাকে এবং অথবা আর্লি গোনাডাল ফেলিওর হয়ে যায় যে কোনো কারণে হোক, অথবা প্রথম থেকে তারা গোনাডাল ফেলিওর থাকে, তাদেরও গ্রোথ নিয়ে একটা প্রবলেম থাকে, যেমন হচ্ছে টার্নার সিনড্রোমের পেশেন্টগুলি। তো গ্রোথ হরমোনের যে কথাটা আমরা বলছিলাম, যে সমস্ত পেশেন্ট যখন আমাদের কাছে গ্রোথ হরমোন অ্যাবনর্মালিটি নিয়ে বা শর্ট স্ট্যাচার নিয়ে আমাদের কাছে আসে, প্রথমে আমরা যে কাজটা করবো সেই প্রশ্নে পেশেন্টের আমরা হাইট মাপবো এবং তার হাইট এবং একই সাথে তাদের বাবা মার হাইট সম্পর্কে আমরা মেজার করবো। সেখান থেকে তার একটা মিড প্যারেন্টাল হাইট আমরা ডেভেলপ করব এবং সাধারণত দেখা যায় যে বাবা মার যে হাইট আছে তার সাথে যদি আমরা 13 সেন্টিমিটার যোগ করে তার সাথে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে যে হাইটটা আসে সেটা হচ্ছে মিড প্যারেন্টাল হাইট। এবং তার যে মিড প্যারেন্টাল হাইটের থেকে যদি লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি তার কম হয়, তখনই থেকে আমরা শর্ট স্ট্যাচার ভিতরে বলি। একই সাথে যদি তার এজ এবং সেক্সের যে চার্ট আছে সেখান থেকে যদি -2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, সেখান থেকে আমরা তাকে শর্ট স্ট্যাচার তাকে আমরা হিসেবে লেবেল করি। এবং এই শর্ট স্ট্যাচার যখন আমরা প্লটে আমরা লেবেল হওয়ার পরে তারপরে আমরা যেটা দেখি যে পেশেন্টের গ্রোথ ভেলোসিটি, অর্থাৎ তার যদি আগের যদি চার্ট থাকে সে চার্টে আমরা মেজার করি, সে মেজার করে দেখি যে গত 6 মাস 1 বছরে তার কীরকম সে লম্বা হয়েছে। নর্মালি 4-5 বছরে আমাদের প্রথম দিকে জন্মের যে আমাদের গ্রোথ খুব ভালো থাকে, কিন্তু 4-5 বছর পর থেকে ইয়ারলি সাধারণত 5 to 6 সেন্টিমিটার আমাদের হাইট বাড়ে। পিউবার্টিতে গিয়ে যখন আমাদের সেক্স হরমোনটা যখন আসে তখন দেখা যাবে যে তার পিউবার্টাল হরমোনের জন্য তখন একটা গ্রোথ স্পার্ট হয়, সেটা দেখা যায় যে 11 থেকে 13-14 সেন্টিমিটার আমাদের সাই করে লম্বা আমরা হয়ে যায়, যেটা আমরা অনেক সময় বলি না যে হঠাৎ করে বাচ্চাটা লম্বা হয়ে গেছে, সেরকম আর কি। তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরেন একটা 5 বছরের বাচ্চা আমার কাছে আসলো এবং আমার কাছে তার বাবা মা খুব অরিড আছে যে তার আসলে বাচ্চার তারা হচ্ছে হাইট নিয়ে খুব চিন্তিত। তখন আমরা যেটা করি, তার একটা হাইট তার একটা চার্টে দেখি, যে CDC যে চার্ট, আমাদের নিজস্ব কোনো চার্ট নেই, সেই চার্টে যদি দেখি যে তার আসলে এইজের সাথে তার বয়সের সাথে তার হাইটটা কীরকম আছে। এমন যদি দেখলাম যে তার হাইটটা লেস দেন 2.5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে আছে, তখন আমরা তাকে বলি হ্যাঁ সেটা শর্ট স্ট্যাচার। বাট তখনই আমরা অনেক সময় এইটা কনস্টিটিউশন ডিলেও হতে পারে, অনেক সময় ফ্যামিলিয়াল শর্ট স্ট্যাচার হতে পারে। আমরা যেটা করি, একটা গ্রোথ ভেলোসিটির জন্য তাকে আমরা বলি যে আবার আপনি 6 মাস পরে আসেন। যদি দেখা যায় যে তার 6 মাস পরে তার গ্রোথ হাইটটা বেড়ে যাচ্ছে, 2 থেকে 3 সেন্টিমিটার বেড়ে গেছে, যেটা বছরে 5 সেন্টিমিটার বাড়ার কথা, তখন আমরা বুঝি যে না, অতটা অরিড হওয়ার কিছু নেই, তার গ্রোথ ঠিক মতো আছে। বাট যদি না বাড়ে তখন আমরা চিন্তিত থাকি। একই সাথে আমরা আরও কিছু ইনভেস্টিগেশন করি, সেটা হচ্ছে আমরা IGF-1 করি। সাধারণত IGF-1 হচ্ছে স্ক্রিনিং টেস্ট। যদি IGF-1টা সাধারণত এইজ সেক্সের সাথে একটা লেভেলিং আছে, যদি লো যদি আসে
তখন কনফার্মিটি হওয়ার জন্য আমরা তখন গ্রোথ হরমোন অথবা লেভোডোপা স্টিমুলেশন টেস্ট করি। গ্রোথ হরমোন স্টিমুলেশন টেস্ট অনেকভাবেই করা যায়, একটা লেভোডোপা স্টিমুলেশন টেস্ট, ক্লোনিডিন স্টিমুলেশন টেস্ট, ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া টেস্ট। তো আমরা খুব পপুলারলি যেটা করি হয় লেভোডোপা স্টিমুলেশন টেস্ট অথবা ক্লোনিডিন স্টিমুলেশন টেস্ট। সেখানে আমরা যে কাজটা করি তাকে আমরা লেভোডোপা যে ড্রাগ তার ওয়েট অনুযায়ী আমরা কাউকে অর্ধেক ট্যাবলেট দিই, যদি লেস দেন 15 কেজি হয়, যদি 30 কেজি হয় তখন সেভাবে আমরা একটা ট্যাবলেট দিই। সেভাবে আমরা এবং তার 30 মিনিট অথবা 0 মিনিট 30 মিনিট 1 ঘন্টা পর আমরা গ্রোথ হরমোনটা আমরা মেজার করি, এবং যদি মোর দেন 10 যদি থাকে তখন আমরা বলি যে তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি নাই। একই সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বোন যে এইজ যেটা মেজার করার চেষ্টা করি, এবং সেটা আমরা সাধারণত হাতের একটা এক্সরে নিই অথবা এলবের একটা এক্সরে নিই, পেলভিসের একটা এক্সরে নিই। সেই এক্সরে দিয়ে যদি দেখে যে তার বোন এজ মেজারমেন্ট করে যে তার এই বোন এজটা কত আছে বোঝানোর জন্য যদি বলি যে একটা পেশেন্টে যদি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি থাকে তখন দেখা যাবে তার আমরা যখন লেভোডোপা স্টিমুলেশন টেস্ট করলাম সেখানে দেখা গেলে খুব একটা বাড়লো না, হয়তো 2-3 আছে। আমরা IGF-1 করলাম, সেটা দেখলাম লো আছে। একই সাথে আমরা বোন এজ করলাম, দেখা গেলে তার বয়স হয়তো 8 বছর কিন্তু বোন এজ হয়ে আছে 6 বছর বা 4 বছর, কারণ সেই স্ট্রাকচার দেখে তখন আমরা বলি যে হ্যাঁ তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে। তাহলে একই সাথে আমরা যদি দেখি যে অনেক সময় আমাদের কাছে কিছু পেশেন্ট আসে যারা হয়তো একদম লেট স্টেজে আছে, দেখা যায় যে 13, 14, 15 বছর বয়সে আসে, তো তখন যেহেতু পিউবার্টাল হরমোনগুলি চলে আসে, পিউবার্টাল হরমোনগুলি এসে তখন যে কাজটা করে তারা বোনটাকে ম্যাচুরেশন করে দেয়। ম্যাচুরেশন হওয়ার পরে তখন দেখা যায় যে আর্লি বোন ক্লোজার হয়ে গেছে। এই সময় যেটা হয় যে তখন আমরা তাদেরকে বলি যে দেখেন যে যদিও আমরা দেখলাম যে কনফার্ম হয়ে গেছে যে আপনার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে, তো যেহেতু এখন আপনার পায়ে যে লং বোনটা আছে সেই লং বোনটা অলরেডি অসিফাই হয়ে গেছে, সেখানে আসলে আমরা আপনাকে এখন গ্রোথ হরমোন সাপ্লিমেন্ট দিয়ে আসলে আপনার খুব একটা বেনিফিট আপনার হবে না। তো যাই হোক, সে কারণে আসলে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি আমাদের কাছে আসাটা খুব ইম্পর্টেন্ট। সো হোয়াট আমরা তাদের কী ডিসিশন করবো, একটা হচ্ছে প্রথমে আমরা একটা ফিজিক্যাল এক্সামিনেশন করলাম, তার একটা গ্রোথ চার্টটা দেখলাম, হাইট ওয়েট দেখলাম, প্লটে মাপলাম, তার গ্রোথ ভ্যালিসিটি যদি সময় থাকে গ্রোথ ভ্যালিসিটি আমরা দেখলাম 6 মাস পর আসার জন্য। ইন দ্য মিটে আমরা তাকে রুটিন কিছু CBC ক্রিটিন এগুলি যা যাচ্ছে সেগুলো আমরা দিয়ে দিলাম, এবং একই সাথে তার হচ্ছে লেভোডোপা অথবা ক্লোনিডিন স্টিমুলেশন টেস্ট করলাম, গ্রোথ হরমোন স্টিমুলেশন টেস্ট, IGF-1 দেখলাম, বোন এজ দেখলাম, আদার হরমোন ডেফিসিয়েন্সি আছে কিনা এই জন্য থাইরয়েডটা এক্সক্লুড করলাম। আর যদি তারা পিউবার্টাল এজে আছে তখন আমরা তাকে LH টেস্টোস্টেরন ইন কেস অফ দ্য মেল অথবা ফিমেলের ক্ষেত্রে ইচ্ছা করলে আমরা FSH ইস্ট্রোজেন এগুলো আমরা দেখতে পারি। পেলভিক অর্গানগুলো আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি। তার লোকাল এক্সামিনেশনের ভিতরে তার টেস্টগুলোর ভলিউম আমরা দেখতে পারি। টেস্টগুলোর ভলিউম যদি 4 ml এর উপরে উঠে যায় তাহলে বুঝতে পারি যে পিউবার্টি চলে এসেছে। লেস দেন যদি 4 ml যদি থাকে তখন বুঝতে পারবে তার পিউবার্টি এখন আসেনি। অনেক সময় এই হরমোনগুলির সাথে মাল্টিপল হরমোনের ডেফিসিয়েন্সি থাকে, তার পিউবার্টাল হরমোনের ডেফিসিয়েন্সি থাকে, থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি থাকে, এবং বার্থ হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। বার্থ হিস্ট্রিতে তার জন্মের সময় তার যদি স্মল পেনিসের হিস্ট্রি যদি থাকে, তার যদি জন্ডিসের হিস্ট্রি থাকে, কনভার্সনের যদি হিস্ট্রি থাকে, তখন আসলে আমাদের তখন অন্য আরও হরমোনের ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা আমাদেরকে চিন্তা রাখতে হবে। সব কিছু যাওয়ার পরে তখন আমরা পেশেন্টকে গ্রোথ হরমোন সাপ্লিমেন্ট দিই, সাধারণত 30 to 50 মাইক্রোগ্রাম পার কেজি পার বডি ওয়েট আমরা দিয়ে থাকি, এবং সেই ডোজটা যেটা আমরা দিয়ে থাকি সেটা আসলে প্রতিদিন রাতে পেশেন্ট নেবে। এটা একটু কস্টলি যেহেতু, এই জন্য অনেকে এটা খরচটা বিয়ার করতে পারে না, এবং আমরা কতদিন চালাবো, অ্যাটলিস্ট আমরা তার বোন এজটা ফিউজ না হওয়া পর্যন্ত, অর্থাৎ ছেলে অথবা তার বোন এজটা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 13 বছর, ছেলেদের ক্ষেত্রে 14 বছর পর্যন্ত অ্যাটলিস্ট আমরা তাকে গ্রোথ হরমোন সাপ্লিমেন্টটা দিব। তাহলে কাউকে যদি 8 বছরে শুরু করি তখন তাকে লম্বা সময় আমাদেরকে দিতে হবে। বাট ডেফিনেটলি যেটা আমরা বলছিলাম যে যেহেতু এটা কস্ট একটা ব্যাপার, এই জন্য অনেকে এটা অ্যাফোর্ড করতে পারে না, এবং একই সাথে গ্রোথ হরমোনের সাথে যখন আমরা সাপ্লিমেন্ট দিচ্ছি তখন আসলে আমরা জানি যে তখন ফলো আপে কিছু ইনভেস্টিগেশন আমাদেরকে দেখতে হয়, যেমন থাইরয়েডটা দেখতে হয়। অনেক সময় দেখা যায় যে থাইরয়েডটা আনমাস থাকে, গ্রোথ হরমোন সাপ্লিমেন্ট দেওয়ার পর তাদের হাইপোথাইরিজম ডেভেলপ করে। সাধারণত গ্রোথ হরমোন সাপ্লিমেন্টে ব্লাড সুগার লেভেল বাড়ে না, বাট কারো ক্ষেত্রে বাড়তে পারে, সে কারণে তাদেরকে ব্লাড সুগারটা কিন্তু আমাদের মনিটরিং করা লাগবে। আদারওয়াইজ গ্রোথ হরমোন নিয়ে আসলে আমাদের সেরকম কোনো সেরকম খুব একটা আমাদের সাইড এফেক্ট আমরা দেখি না। ইনিশিয়ালি যখন রিকম্বিনেন্ট গ্রোথ হরমোন ছিল না তখন কিছু সাইড এফেক্ট হতে এখনও তেমন একটা পাওয়া যায় না। অ্যাডাল্ট গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হতে পারে যে কোনো কারণ, যদি পিউবার্টাল হরমোনগুলি পিটিউটারি হরমোনগুলি যদি নষ্ট হয়ে যায়, সার্জারি হয়েছিল পিটিউটারি সার্জারি, অথবা কোনো একটা কারণে সেখানে হাইপোথ্যালামাসে ইনভলভমেন্ট হয়েছে, সেখান থেকে গ্রোথ হরমোন
তার নষ্ট হয়ে গেছে। সাধারণত আমরা অ্যাডাল্টের গ্রোথ হরমোন দিই না, কিন্তু কখনো কখনো যেটা সিভিয়ার উইকনেস থাকে, ফ্যাটিক থাকে, তখন কিছু রিকমেন্ডেশন আছে গ্রোথ হরমোন দেওয়ার জন্য, এবং সেখানে ডোজ অনেক কম থাকে, বা সাধারণত অ্যাডাল্টে আমরা নর্মালি খুব লো ডোজে দিয়ে থাকি। এবং আমরা জানি যে গ্রোথ হরমোন সাপ্লিমেন্টে যেটা সবচেয়ে সুবিধা সেটা হচ্ছে এডিপোসিটি কমতে থাকে, অর্থাৎ আমার পেটে যে ফ্যাট সেটা কমতে থাকে, এবং মাসেল বিল্ড আপ হতে থাকে, লিন বডি মাসটা বাড়তে থাকে। সেজন্য গ্রোথ হরমোন ইজ ভেরি মাচ পপুলার ইন দ্য রেস্টলিং, এই সমস্ত কারণে। গ্রোথ হরমোন ইডিওপ্যাথিক ডেফিসিয়েন্সি ছাড়াও আমরা কিন্তু টার্নার সিনড্রোমের যে সমস্ত পেশেন্ট আছে তাদেরকে আমরা গ্রোথ হরমোন দিতে পারি, সেখানে ডোজ অনেকটু বেশি লাগে। তারপর হচ্ছে লরেন্স বুথ বার্ডেন বিটের যে সিনড্রোম আছে সেখানে আমরা গ্রোথ হরমোন দিতে পারি। স্মল ফান জেস্টেশন এজ যেটা আছে সেখানে আমরা গ্রোথ হরমোন দিতে পারি। এবং রেনাল ট্রান্সপ্লান্ট পেশেন্টের যাদেরকে হচ্ছে বাচ্চা যারা কম বয়সে যাদের সিকেডি ডেভেলপ করেছে তাদেরকে আমরা গ্রোথ হরমোনের কিছু ইন্ডিকেশন আছে, তাদেরকে আমরা দিতে পারি। সুতরাং গ্রোথ হরমোন দেওয়ার সময় শুধু আমাদের আমাদেরকে খেয়াল রাখতে হবে এটাকে কন্টিনিউশন যাতে থাকে, অর্থাৎ আমি 1 মাস নিলাম আবার বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না। হ্যাঁ, এটাকে কন্টিনিউশনে থাকতে হবে, এবং আমাদের কাছে তার পেশেন্ট তার লম্বা গ্রোথ ভ্যালিসিটি যখন হচ্ছে কীরকম তার একটা কন্টিনিউয়াস মেজারমেন্ট নিয়ে আমাদের কাছে প্রত্যেকবার ফলো আপে আসবে। আই হোপ আমি আপনাদেরকে কিছুটা হলে গ্রোথ হরমোন অ্যাবনর্মালিটি বুঝাতে পেরেছি। সুতরাং আমরা যে কোনো পেশেন্ট যখন মনে করবো শর্ট স্টাচার, ফার্স্ট কম্পেয়ার উইথ দ্যাট সেটাকে ফ্যামিলিয়াল শর্ট স্টাচার কিনা, নাকি জেনেটিক কোনো কারণ আছে, বাবা মার হাইটটা আমরা মেজার করবো নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে মিড প্যারেন্টের হাইটটা আমরা মেজার করবো, এবং সেটা আমরা যে স্পট আছে আমাদের গ্রোথ হরমোন যে চার্ট আছে সেখানে আমরা এটা লিপিবদ্ধ করব, তার সাথে কম্পেয়ার করব যে সেটা আসলে কি শর্ট স্ট্যাচারের ক্রাইটেরিয়ার ভিতরে পড়ছে কিনা, লেস দেন 2.5 এইচডি তার সেম সেক্স এজের অনুযায়ী, অর্থাৎ মিড প্যারেন্ট হাইটে যদি লেস দেন 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে আছে কিনা। তারপরে যদি পেশেন্ট সময় থাকে আমরা গ্রোথ ভ্যালিসিটি মেজার করবো, যে গ্রোথ ভ্যালিসিটি যদি না বাড়ে তাহলে আমরা বুঝতে পারবো যে ডেফিনেটলি তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে। কখনো কখনো তার কনস্টিটিউশন ডিলে হতে পারে, সো আমরা বোন এজ একটা মেজার করবো। বোন এজটা যদি ডিলে হয় তখন আমরা মোটামুটি একই সাথে গ্রোথ হরমোন অ্যাবনর্মালিটি যদি থাকে লেস দেন 10 যদি থাকে স্টুডেন্টের পরে, তখন আমরা বুঝতে পারবো যে না আসলে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি আছে। এবং অন্য হরমোনগুলি আমাকে এক্সক্লুড করার জন্য আমাকে থাইরয়েড এবং স্টেরয়েড হরমোন এবং একই সাথে গোনাডাল হরমোনগুলি আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। আমরা যত আর্লি চিকিৎসা শুরু করে দিতে হবে তত বেশি আমাদের গ্রোথটা ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।